সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে পারেন ইশরাক হোসেন, কিন্তু মেয়র পরিচয় সংবর্ধিত হয়েছেন নগর ভবনের কর্মীদের মাধ্যমে। একই সময়ে শপথ গ্রহণের দাবিতে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে আন্দোলনও করেছেন। বিপরীতে সরকার পক্ষ একদম চুপ। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় শপথবিহীন মেয়র। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, এবং মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, গবেষক ও রাজনীতি বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জামালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, গুমের বিচারে হচ্ছে আইন। ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ 3 অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। সাবেক রাষ্ট্রদূত মুনা দম্পতির অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান শুরু। মেয়র ব্যানারে নগর ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ইশরাকের, রাজনৈতিক কারণে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ। শপথের দাবিতে অবস্থান কর্মসূচি সমর্থকদের। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, যেহেতু আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে কাজ করছেন রিটায়ারমেন্টের পর। বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন এই অর্থে যে একজনকে শপথ পড়ানো হয়নি এবং তিনি নির্বাচিত মেয়র হিসেবে সংবর্ধনা নিলেন এবং সেখানে একটি সভাও করলেন। সিটি কর্পোরেশন আইন অনুযায়ী কিন্তু শপথ গ্রহণের পর, অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর যেদিন থেকে প্রথম সভায় যোগদান করবেন সেদিন থেকে তার মেয়াদ শুরু হয়। আসলে এখানে তো মেয়াদের প্রশ্নই এখনো আসার সুযোগ নেই। ব্যাপারটি কেমন হলো এবং এই শপথবিহীন মেয়র দিয়ে আসলে এইভাবে সিটি কর্পোরেশন চলতে পারে কিনা? অ্যাকচুয়ালি বিভিন্ন পত্র পত্রিকায় অনেকগুলো লেখা দেখেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাকে আমি এখনও একটা জায়গায় একদম ভেরি কনফার্ম না যে সে আসলে মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য এটা করেছে, নাকি এই জায়গাটা একটা প্রতিবাদ হিসাবে সে সেখানে তার নিজস্ব লোকজন নিয়ে কথা বলেছে। এখন যদি সেটা হয়ে থাকে, 2 নম্বরটা যদি হয়ে থাকে সত্য, সেটা আমি বলবো এক ধরনের আমি মনে করি অসৌজন্যতা। কারণ না, নিজস্ব লোকজন নিয়ে না, সিটি কর্পোরেশনের কর্মীরাই সেখানে উপস্থিত ছিলেন। যদি সেটা থেকে থাকে যে কর্মকর্তা তাদেরকে নিয়ে যে বসে থাকে, এখানে তার প্রোটোকলগত কোনো অধিকার তার নেই। আচ্ছা, এখন যদি সে, যেহেতু এটা একটা মানে এটা হচ্ছে আপনার একটা সাংবিধানিক পদ এবং গত আওয়ামী শাসনের সময় দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রকে প্রতিমন্ত্রী স্ট্যাটাস দেওয়া হয়েছে, ইফ আই এম নট রং। তো এই ধরনের পদ কিন্তু শপথ বাক্যের মাধ্যমেই কিন্তু এটা দায়িত্ব নেওয়ার কথা। আর শপথ কথাটা কেন থাকবে? শপথ থাকে হচ্ছে মূলত আপনি আপনার দায়িত্বের প্রতি আপনি যে অবিচল থাকবেন, আপনাকে যে সাংবিধানিক যে দায়িত্বগুলো দেওয়া হবে বা রাষ্ট্রীয় যে দায়িত্ব দেওয়া হবে, এই দায়িত্বগুলো আপনি সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে যেয়ে, পক্ষপাতের ঊর্ধ্বে যেয়ে আপনি জনস্বার্থে আপনি কাজ করবেন। এটি তো তার শপথের মূল ইয়েটা। তো সেই শপথ যদি না নিয়ে থাকে তাহলে আসলে আমি মনে করি শপথ নেওয়াটা একটা নর্মস, বাট পলিসিগতভাবে শপথ এটা এই জায়গাটা আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না। আমি আগে বলিনি, আমার ধারণা তো দায়িত্ব গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, এটা একটা নর্মস। কিছু বিষয় আছে যেটা আপনার আইনি বিধান অনুযায়ী নাই, মানে আইন অনুযায়ী এটা না মানলে আপনি এটার ক্ষেত্রে আপনি দোষী হবেন না, কিন্তু এটা নর্মসে নেই। আবার কিছু বিষয় আছে যে আপনি না মানলে আপনি অপরাধী, অথবা আপনি আইনের বিধান ভঙ্গ করার কারণে আপনাকে এটার জন্য জবাবদিহিতা দিতে হবে। কিন্তু শপথ জিনিসটা এটা আইনি বিধানে আমার ধারণা মতে এখানে একটা গ্যাপ আছে যে এটা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না, তবে এটার নর্মসের ভায়োলেশন হবে। এখন কিছু নর্মস আছে যেটা আপনার আইন ভঙ্গ না হলেও আইন ভঙ্গর চেয়ে বেশি গুরুতর। কারণ আপনার কিছু কিছু নর্মস আছে যেই বিষয়গুলো আসলে আমরা রাষ্ট্রীয় কিছু পদ থেকে, কিছু অবস্থান থেকে আমরা একেবারেই আশা করি না, কারণ যেই জায়গা থেকে আমরা এদের কাছ থেকে শিখব। আমি ব্যক্তিগতভাবে ইশরাত হোসেন, তাকে আমি খুব প্রশংসা করি, সে চমৎকার সাহসিকতার পরিচয় দিয়েছে। তো আমার মনে হয় সে কিছুটা মিসগাইডেড, এবং আই এম শিওর এই জায়গাটা বিএনপি মনে হয়
তাকে এইটার জন্য বিএনপি মনে হয় না দায় স্বীকার করবে, কারণ এটা ইশরাক তার ব্যক্তিগত একটা অধিকার, ব্যক্তিগতভাবে সে নির্বাচন করেছিল, সেই নির্বাচনে সে অধিকার থেকেই সে হয়তো তার অধিকারটা সেটা রাইটলি প্রয়োগ করুক আর আপনার রংফুলি প্রয়োগ করুক। সো এই জায়গাটাতে আমি আসলে এটাকে আমি বলবো যে এটা আমার দৃষ্টিতে এটা ঠিক হয়নি, বরং তাকে একটা অপেক্ষা করা উচিত ছিল শপথ বাক্য পড়ার জন্য, এবং তা না নিয়ে এই কাজটা করা, এটা একটা রং এক্সাম্পল তৈরি হয়েছে। কিন্তু এর মাধ্যমে আসলে সংকটের কি সমাধানের দিকে যাওয়ার কোনো রাস্তা তৈরি হবে? এটার সাথে সংকটের কোনো সম্পর্ক নেই, কারণ এটার সাথে আসলে এটা হলো একটা ব্যক্তির, আপনি বলতে পারেন কোনো নর্মস ভায়োলেশন হয়েছে একটা ব্যক্তি। সিটি কর্পোরেশনের কর্মীরা তো হ্যাঁ, যদি তার আনুগত্য মেনে নেন এবং প্রশাসকের এটা আমার নির্দেশে কার্যক্রম এটা পরিচালনা না বাংলাদেশের করেন। যে কালচার, বাংলাদেশের কালচার সবসময় আমরা ক্ষমতার সাথে থাকি। যদি এখানে ইশরাত হোসেন তার ক্ষমতাটা ওখানে তিনি দেখাতে সক্ষম হন, সবাই তার পক্ষে নেবে। বাট যখনই এটা বিএনপি যদি এখান থেকে এখন বলে একটা বিবৃতি দেয় যে আমরা ইশরাত হোসেনের এই কাজে আমরা বিএনপি দায় নিবে না, তখন কিন্তু ইশরাকের অবস্থানটা অনেকই দুর্বল হয়ে যাবে, এবং আমি মনে করি তখন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তারা এই ভুলটাকে সমর্থন দিবে না। জি। আর যদি এখানে এটার সাথে বিএনপি থাকে এবং যদি এটা ইশরাককে বিএনপি সম্পূর্ণ ব্যাকআপ দিয়ে থাকে এবং প্রশাসনিক কর্মকর্তারাও যদি তার সাথে অ্যালাইনমেন্টে চলে যায়, তাহলে এটা অনেক বড় একটা প্রভাব থাকবে। বাট আমার মনে হয় না সেই ধরনের অ্যালাইনমেন্টে যাবে। আই ডোন্ট থিঙ্ক সো। অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম আপনাকে। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি নাগরিক পার্টির সাথে যুক্ত আছেন। নাগরিক পার্টি হচ্ছে গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে যে সমস্ত শিক্ষার্থীরা কাজ করেছিল তাদের একটি প্ল্যাটফর্ম, এবং শিক্ষার্থীদের দুজন প্রতিনিধি এখন সরকারে আছেন। তাদের মধ্যে একজন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকালকে তিনি একটি রাজকীয় চেয়ারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন, এবং পোস্ট করার পর আসলে সেখানে কোনো ক্যাপশন দেননি, বাট কমেন্টসে তিনি এসে লিখেছেন যে চেয়ারটা কোথায় পাওয়া যাবে কারো জানা থাকলে জানাবেন, দুঃখিত এটা ক্যাপশনে দিতে ভুলে গেছি। এটা গতকালকে তিনি করেছেন, এবং তারপরই আজকে কিন্তু ইশরাক হোসেন তার যেই প্রথম মানে একটা মতবিনিময় সভা এবং মেয়র হিসেবে ব্যানার এবং ক্রেস্ট নেওয়া সেগুলো তিনি করলেন। এটা কি আসলে ইশরাক হোসেনকে ইঙ্গিত করে পোস্ট দেওয়ার প্রেক্ষিতে ইশরাক হোসেন তার প্রতিবাদ জানিয়ে করলেন, নাকি এটা কেন করলেন আসলে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহ-আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কোনো কিছু গোপন থাকে না। সো এখন আমি যদি আপনার এই প্রশ্নের উত্তরে যদি বলি যে এটা আসলে ইশরাক সাহেবকে ইঙ্গিত করে লেখা হয় নাই, তাহলে আমার মনে হয় এটা যাচিত হবে না। কারণ সেখানের কমেন্টসগুলো যদি আপনি পর্যালোচনা করেন সেই চেয়ারের নিচে স্পষ্টত সবাই মেনশনই করেছে যে কার জন্য এটা লেখা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দুইটাভাবে দেখব। একটা হচ্ছে স্থানীয় সরকারের একজন উপদেষ্টা হিসেবে উনি যদি ইশরাক হোসেনকে মিমিক করেই চেয়ারটা দিয়ে থাকেন, সরকারের একটা দায়িত্বশীল পজিশন থেকে আসলে এরকম পোস্টটা দেয়াটা উচিত বলে আমি মনে করি না। সুতরাং এটা যদি ওনার কোনো স্টেটমেন্ট যদি দিতে হয়, ওনার যারা অফিসিয়ালস আছেন তারা কোনো স্টেটমেন্ট দেবেন, ফর্মাল স্টেটমেন্ট দিবে, বা ওনারও যদি কোনো স্টেটমেন্ট দিতে হয় তাহলে উনি সরাসরি স্টেটমেন্ট দিতে পারেন। বাট অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্ট উনি আসলে এইভাবে যদি ওটা মিন করে থাকেন তাহলে সেটা ভালো দেখায় না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে এরকমভাবে যদি দেখেন যে এই একটা ইস্যুকে নিয়ে জনাব ইশরাক সাহেব যেভাবে আসলে জল ঘোলা করছেন আমি বলবো, এটাও আবার অত্যন্ত অশোভনীয়। এখন ওনার আজকের যে আপনি যে সভাটা দেখেছেন এক্সকিউজ মি দক্ষিণ সিটি কর্পোরেশনে, ওইখানে কিন্তু স্পষ্টত লেখা ছিল যে মাননীয় মেয়র। সো এটা আমি মনে করি এটা একটা স্বেচ্ছাচারিতার একটা প্রতীক, এবং আমি হয়তোবা এটা এভাবেও বলবো যে ভবিষ্যতে স্বেচ্ছাচারিতা বলছেন। হ্যাঁ, আমি অফকোর্স এটা ইশরাক হোসেনের স্বেচ্ছাচারিতা, এবং ওইখানে যারা আছেন স্যার একটু আগে যেটা বললেন, আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন সবসময় আসলে তাদেরও তো একটা অবস্থান ধরে রাখতে হয়। এখন তারা যদি ওনাকে এখন সাপোর্ট না করে, বর্তমান সিস্টেম বর্তমান যে অবস্থা আছে, তখন তো তারা আসলে নিজেরাও টিকতে পারবে না, এটা তারা খুব ভালো করে জানে। সেই ক্ষেত্রে প্রশাসক যিনি আছে তাকে সাপোর্ট না করে বা তাকে সমর্থন না করে ইশরাক হোসেন যখন নগর ভবনে যাবেন এবং বলবেন যে আমি আজকে থেকে মেয়র, তখন তারা তাকে খুশি করার জন্য হলেও কিন্তু না, আপনি বলছেন যে ইশরাক হোসেনের এটা স্বেচ্ছাচারিতা, বিপরীতে ইশরাক হোসেন কিন্তু আজকে যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের স্বেচ্ছাচারিতার শিকার তিনি। ওকে, মানে উনি সেটা বলতে পারেন, বাট সরকারের বিরুদ্ধে যদি ওনার কোনো অভিযোগ অনুযোগ থাকে সেটা উনি ডায়ালগ প্রসেসের মাধ্যমে সরকারের সাথে কথা বলতে হবে। এখন উনি কিন্তু এটাও বলেন নাই যে আমার আজকের যে অবস্থান ছিল সেটা আমার প্রতীকী অবস্থান ছিল।
এটা কিন্তু উনি মেনশন করেন নাই। তার মানে ওনার আজকে যে অবস্থান ছিল সেটা আসলে একজন মেয়র হিসেবে উনি নিজেকে উপস্থাপিত করেছে এবং উনি বিভিন্ন ওয়ার্ডের কাজ ভাগ করে তিনি দিয়েছে। দাবি করেছেন যে জনগণ তাকে ভালোবেসে মেয়র উপাধি দিয়েছে। আমরা তো ওই যে আমি তো আমার সব জায়গায় একটা কথা বলতে এখন আসলে দ্বিধাবোধ করি না। আমার যতদিন পর্যন্ত আসলে আমার সেন্স কাজ করে, তো যত বুঝতে শিখেছি, যখন রাজনীতিতে আসলে আমরা জনগণ শব্দটাকে একটা ব্যবসায়িক কোটেশন হিসেবে ইউজ করি। whoever the political parties had been here in our country, আমরা সবসময় জনগণকে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছি। এখন এই জনগণ আসলে কার জনগণ, ওনার জনগণ কি না আসলে, এখন উনি যদি মনে করেন ওনার সাপোর্টার যারা আছে শুধু তারাই ওনার জনগণ, দ্যাটস আমি মনে করি ওটাও আরেক স্বেচ্ছাচারিতা। এখন এটার একটা ইফেক্ট দেখেন, এটার একটু লং টার্ম ইফেক্ট আছে। যেমন উনি আজকে যেই কাজটা করলেন, ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সংসদ নির্বাচনের পরে এখন যদি ওনাদের দলীয় কোনো সংসদ সদস্য মনে করে না আমি আমার সংসদীয় আসনে আমি সবচেয়ে জনপ্রিয়, জনগণ আমাকেই চায়, উনি এসে সংসদ ভবনের সিটে বসে গেল না, কিন্তু রায় তো পেতে হবে ট্রাইব্যুনালের। না, ওনার তো আসলে রায়ের তো পরের হিসাব, উনি রায় পেয়েছিল, ওনার সময়কাল চলে গেছে। ওনার মতন একজন আমি বলবো যে পূর্বে নন্দিত একজন নেতাকে আর একটু ওয়েট করলে হয়তো বা জনগণ আরও ভালোভাবে উনি জনগণের ভালোবাসাটা পেতেন। আর একটা যেটা হচ্ছে যে কর্মী সহ এখানে যে বসেছেন শপথ গ্রহণ করার জন্য প্রেশার দিচ্ছেন, সামনে যখন ওনার দল জাতীয় নির্বাচনের কথা বলে যাচ্ছে, উনি কিন্তু এখনো স্থানীয় নির্বাচনের এই ইস্যুটা নিয়ে আছেন। তার মানে আমি এখানে একটু লিঙ্ক করতে চাই যে হয়তোবা বিএনপির মধ্যে একটা বড় অংশ চাচ্ছে স্থানীয় নির্বাচন আগে হোক। এটাও এরকম একটা মেসেজ হতে পারে, দলীয় হয়তোবা অন্তর্কন্দল থাকতে পারে, যেটার কারণে তারা প্রকাশ্যে বলতে পারছে না, আবার তারা স্থানীয় নির্বাচন আগে চায় হয়তোবা। সো আমি এখানে বিএনপির যারা টপ লিডারশিপ আছে, আমরা বলতে গেলে তারপর বলবে যে অনেক ওনারা প্রবীণ, বাট সাজেশনের দিক থেকে বলছি যে হয়তোবা তাদের এখানে অনেক নেতাকর্মী আছেন যারা হচ্ছে আসলে স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে। সো আমি সেটা এইভাবে দেখছি। বাট এখানে যে কার্যক্রমটা হয়েছে এটা একটা স্বেচ্ছাচারিতার অংশ। এটা যদি দলীয়ভাবে তারা সমর্থন করে থাকে বিএনপি, সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা স্টেপ ফরওয়ার্ড, যে আসলে স্বৈরাচার হয়ে যাওয়ার মতো যে একটা অবস্থা হয়ে যায়, ভবিষ্যতে যখন সকল পাওয়ার হাবগুলো ওনাদের হাতে কবজা থাকবে, তখন তো তারা আসলে রাষ্ট্রের সকল যন্ত্রকে তখন তাদের মতো করে আগে যেরকম 15 বছর হয়েছে এরকম করে ফেলবে, এটা আমার ধারণা। আপনি যেটা বলছিলেন যে বিএনপির একাংশ হয়তো স্থানীয় সরকার নির্বাচন চায় বলে আপনি মনে করছেন, এটা কিছু লিঙ্ক করলেন, একটু যদি পরিষ্কার করতেন। কারণ ইশরাক হোসেন তো নির্বাচন চাননি, তিনি সরাসরি মেয়র পদ চান। এখন সেই মেয়র পদে বসার জন্য তার যে সময়, মেয়রের যে সময়সীমা 2রা জুন শেষ হয়েছে, এখন মেয়র পদে যদি তাকে শপথ পড়ানোও হয় কোনোভাবে, তাহলে তার মেয়াদ কি হবে আইনে কোথাও বলা নাই, এবং আদালত থেকে কোনো নির্দেশনা নাই, নির্বাচন কমিশন কিছু বলেনি। তার কি 5 বছর মেয়াদ হবে, কতদিন ধরে তিনি থাকবেন, নাকি তাকে শুধুমাত্র শপথ পড়িয়েই আবার মেয়াদ থেকে সরিয়ে দেওয়া হবে? তাহলে তিনি যেহেতু নির্বাচন চান নাই, আপনি কিভাবে লিঙ্ক করলেন যে তিনি মেয়র পদের বাইরে গিয়ে তিনি নির্বাচন চাচ্ছেন? না, আমার কাছে স্পষ্টভাবে এবং শক্তভাবে মনে হয়েছে যে ওনার অনেক ইচ্ছা আছে আসলে এই সিটি কর্পোরেশনের চেয়ারে অধিষ্ঠ হওয়ার। সুতরাং যদি তাই হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার ইচ্ছাকে যদি গুরুত্ব দিতেই হয়, সেক্ষেত্রে দলীয়ভাবে আমার মনে হয় ওনাদেরও একটা স্ট্যান্স নেওয়া দরকার যে হ্যাঁ, আমরা স্থানীয় নির্বাচনগুলো আগে চাই। বিকজ আমার যদি ইচ্ছা নাই থাকে, আমি তো একটা পজিশনের জন্য এত আসলে এত শ্রম আমি দিব না। আমার নেতাকর্মী সহ এত আমাদের আন্দোলন প্লাস অনেক কিছু করার পরে উনি আবার আজকে যে চেয়ারে নিজে বসেছেন এবং মাননীয় মেয়র হিসেবে উনি কিন্তু কার্যক্রমও করেছেন। সুতরাং এটা যদি হয়েই থাকে, তার মানে আমি এটা ধরেই নিচ্ছি, এটা ধরে নেন আসলে এটা স্পষ্টভাবে প্রমাণিত যে উনি চাচ্ছেনই ডিএসসিসির মেয়র হওয়ার জন্য। সেক্ষেত্রে আইনে আপনি যেটা বললেন, আইনে যেহেতু এখন সময় চলে গেছে এবং সেরকম কোনো প্রবিধান নেই যে হচ্ছে এরকম যদি হয়ে থাকে রায়ের পরে ওনাকে কি অলঙ্কৃতভাবে কি একদিনের জন্য মেয়র করা যাবে কি না, সেটার জন্য কিন্তু নায়ক মুভির মতো রাইট ইন্ডিয়ার, তো সেটাও কি অপশন আছে কিনা আমি জানি না। কিন্তু ওনার যে ইচ্ছা সেটার মাধ্যমে আমি স্পষ্টভাবে মনে করি যে উনি চাচ্ছেন যে স্থানীয় নির্বাচনটা হোক এবং উনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অধিষ্ঠিত হোক। অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম মাহমুদ, আব্দুল্লাহ মাহমুদ আপনাকে। রেজাব, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এককাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। সরকার একটা বিশেষ মুহূর্তে এসেছে, পুরো দেশ পরিচালনার জন্য সংসদ এখানে নেই, কিন্তু স্থানীয় যে শাসনভার, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে স্থানীয় যেই জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব, সেই জায়গাগুলো কেন সরকার চিন্তা করতে পারছে না, কিংবা রাজনৈতিক দলগুলো সেই জায়গায় কেন দাবি করতে পারছে না? অ্যাকচুয়ালি কি এখানে সংবিধানে তো শুধু এটাই না, অনেক কিছুই আছে। আমাদের তো অ্যাকচুয়ালি আমাদের দেশের পলিটিশিয়ান বলেন বা আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো বলেন, তারা প্রকৃতপক্ষে যদি তারা সংবিধান মেনেই চলতো, তাহলে আমরা আসলে অনেক কিছু আজকে দেখতাম না। তাদের মূল লক্ষ্যটা সংবিধান মেনে চলা না,
দে আর ফোকাসড অন আদার আসপেক্টস। সেটা কীরকম, যে তারা কিভাবে কাজ করলে তাদের ওই জায়গায় ডোমিনেন্সটা এস্টাবলিশড হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এখানে সেলফ ইন্টারেস্ট অ্যান্ড পাওয়ার ইনক্রিজ দ্বারাই প্রভাবিত হয়। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চায় তাদের পাওয়ারটাকে বাড়াইতে, কারণ পলিটিক্যাল পার্টির এক্সিস্টেন্সটা স্ট্রং হয় যখন তাদের পাওয়ারটা বৃদ্ধি পায়। এবং তারা এই পাওয়ারটা বৃদ্ধি করার নর্মসগুলো কী কী, তারা এখানে স্থানীয় সরকার পর্যায়ে অনেক বড় একটা ফ্যাক্টরস এখানে কাজ করে। যেমন ধরেন আমাদের দেশে কিন্তু একটা সময়, আজ থেকে যদি আপনি 40-50 বছর আরও পূর্বে যান, তখন কিন্তু মানুষ ইউনিয়ন লেভেলটা নিয়ে কখনো পলিটিক্যাল এত চিন্তা করতো না। ইউনিয়নের সাধারণ মানুষ জনপ্রিয়তা নিয়েই তারা চেয়ারম্যান হতো। আপনি কল্পনা করতে পারেন এখন বাংলাদেশে ইউনিয়ন চেয়ারম্যান সে বিভিন্ন দলের নমিনেশন নেয়, ইভেন মেম্বারও, ওয়ার্ড কাউন্সিলর। তো এগুলো তো আমাদের দেশটাকে আসলে সত্যিকার অর্থে নষ্ট করা একটা প্রক্রিয়া। আপনি রুট লেভেলে এখানে এই জায়গাটা তো আসলে আমাদের সংবিধান বলে দেয় যে এখানে পলিটিক্যাল পার্টি ইয়া হতে হবে, তো সেটা তো আমরা মানছি না। এবং অফিসিয়ালি কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ইউনিয়ন লেভেল পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে। কারণটা কি, তারা যখন নোটিস করলো যে এই আমাদের শক্তির উৎসটা হচ্ছে ইউনিয়ন বা ওয়ার্ড লেভেল, এই জায়গা থেকে আমাদের আসলে পাওয়ারটা তৈরি হয়। ওয়ার্ডে আবার ইউনিটও করা হয়, ছোট ইউনিটও করা হয় এখানে। সো এই ইউনিট লেভেলটাকে তারা স্ট্রং, তারা জানে যে যার যত বেশি এই ফিল্ডগুলো স্ট্রং, তার তত পলিটিক্যাল পজিশনটা তত ভালো। অনেক জায়গা আছে, অনেক পলিটিক্যাল পার্টি অনেকটা বাধ্য হয়ে তারা চাচ্ছে না অমুক ব্যক্তি XYZ তাকে নমিনেশন দিতে, বাট তারা দিয়ে দিচ্ছে, কারণ তাকে না দিলে ওই জায়গায় তাদের শক্তিটা হারাবে। যেমন আমরা নারায়ণগঞ্জে আপনার যেটা হচ্ছে আপনার ওই যে শামীম ওসমান, আই হার্ড লট অ্যাবাউট হিম, যে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসার পূর্বে যে তাকে শেখ হাসিনা পছন্দ করেন না। আমি অনেকের কাছে এটা শুনেছিলাম, বাট তারপরে তাকে নমিনেশন না দিয়ে পারবে না, কারণ নারায়ণগঞ্জ কন্ট্রোল করতে গেলে তাকে লাগবে। এরকম বাংলাদেশে অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে অনেক পলিটিক্যাল পার্টি লিডাররা বা পলিটিক্যাল পার্টি প্রধান তিনি জানেন যে এই ব্যক্তি একজন ক্যাডার এবং এর দ্বারা দলের ভাবমূর্তি নষ্ট হবে, কিন্তু একে যদি নমিনেশন না দিই তাহলে ওখানে অন্য একজন বিরোধী দলীয় কেউ নমিনেশন পাবে। সো আমার নিজের পদটা হারানোর চেয়ে আমি বিরোধী দলীয় দলকে আমি তাও দেবো না, তো আমার খারাপ লোক আমার পদটা রাখুক। সো আমি আমার ক্ষমতা ছাড়তে রাজি হচ্ছি না। মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের সংবিধানে এর চেয়ে সুন্দর সুন্দর আপনি আর্টিকেল অ্যাড করেন, লাভ নেই। আমাদের সমস্যাটা হচ্ছে মাইন্ডসেটে। এবং বিশেষ করে আমরা এই মুহূর্তটায়, এই যেমন আমাদের মেজর মাহমুদ যে কথা বললো যে হিজ লজিক্যাল, আমি বলছি না যে ইলজিক্যাল, যে ও একটা যে কথাটা বললো যে এখানে যেটা মানে অশোভন বা খারাপ একটা করছে, যে এখানে বিষয় কি সরকারও তো ভুল কাজ করছে। এখানে ইশরাককে যখন কোর্ট থেকে রায় দিল, আপনি খেয়াল করে দেখেন পুরো সিকোয়েন্সিয়াল ইভেন্টসগুলো যদি দেখেন, এখানে কিন্তু আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বা চিফ অ্যাডভাইজারের এখান থেকে এটা কিন্তু কোঅপারেট করা হয়নি। তাকে এই যে আপনার প্রধান উপদেষ্টার বাড়ি যে ঘেরাও করা হলো, তারপরে কোর্টের রায়, ব্লা ব্লা অনেক কিছু স্টেপ, এই জায়গাগুলো এই পরিস্থিতিটা কেন ক্রিয়েট হবে। আর আইনের কথা যদি বলেন, আইন বাংলাদেশ হচ্ছে একমাত্র কান্ট্রি, বাংলাদেশের উকিলদের মতো ব্যারিস্টারদের মতো আইনকে এত মিসইন্টারপ্রিট ওয়ার্ল্ডে কোথাও কেউ করতে পারবে না। একই আইনকে অনেকভাবে আপনি ঘুরাইতে পারবেন। যেমন কথা আমি ইশরাকের এটাকে জায়েজও করতে পারবো, না জায়েজও করতে পারবো। হাউ? আইনের ভাষায় সে ব্যাখ্যা করবে এরকম যে ইশরাক সে যে আপনার ইলেকশনের মেয়াদ শেষ, এখন ওই ব্যারিস্টার সাহেব যা কোর্টে বলবে ইলেকশন মেয়রের মেয়াদ আর 1 মাস আছে, তা শর্ট, উনি ভোটে জিতছেন, ভোটে জেতার পরে উনি যদি ওই মুহূর্তে যে স্বচ্ছ ভোট হতো, তাকে যদি মেয়র নির্বাচিত করা হতো, তাহলে উনি এতদিন 5 বছর পার করতেন। এখন ওনার সময়টা আরেকজনে ভোগ করছে, তো ওনার সময়টা ওনাকে এখন নতুন করে দেন, কারণ এইভাবে ব্যাখ্যা করবে কোর্টে। আবার এর অপোজিট দিকেও কোর্টে। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে আমরা আমাদের দেশে একটা পিওর আপনার পিসফুল কোনো একটা কিছু চাচ্ছি না, আমরা যে যার স্বার্থ অনুযায়ী চলছি। সরকার কোনো কিছু কেন বলছে না? সরকার বলছে না কারণ 2রা জুনের আগেও তারা কিছু বলেনি সেভাবে করে, জুন পার হয়ে যখন মেয়াদ শেষ হয়ে গেল মানে বসার জন্য, সেখানেও তারা কিছু বললো না। এমনকি আজকে ইশরাক হোসেন যে তিনি গেলেন নগর ভবনে, একজন প্রশাসকও সেখানে নিয়োগ দেওয়া আছে সরকারের পক্ষ থেকে, তো সরকার কেন তার নগর ভবনের কর্মীদেরও কিছু বলছে না, কিংবা ইশরাক সাহেবকে কিছু বলছে না? সরকার এখানে অতি চালাকি করতে যে সরকার কিন্তু ফেসে যাচ্ছে। কিভাবে? সরকার ভাবছে এখানে যে আমাকে এখন আমি যদি ইশরাককে এটা দেই তাহলে আই উইল লুজ মাই কমান্ড কন্ট্রোল। মূল কাহিনীটা হচ্ছে ইশরাককে এটা ছেড়ে দেওয়া মানে ঢাকা দক্ষিণে এই সরকার তার নিয়ন্ত্রণ হারাবে, এটা সরকারের ধারণা। এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা শুনলেও বুঝতে পারি। তো এটা এখন সরকার এটা করতে যে কোথায় ফেসে যাচ্ছে, বাংলাদেশের জনগণ এই যে যখন এই যে 12ই জুন ইলেকশন, আপনাকে আমি এখনই বলে রাখি, ইলেকশন ডেট তফসিল সব কিছু ঘোষণা করা হোক, আপনি সাথে দেখবেন প্রশাসনে 80% পোল্টি মারবে মুহূর্তের মধ্যে। আপনার
14 সালের কথা চিন্তা করেন, 2014-এ যখন বিএনপি মোটামুটি একটা ভালো একটা পলিটিক্যাল একটা তৈরি করছে, হাইপ তৈরি করছিল আপনার সেই 5ই মের পূর্বে, জি তখন কিন্তু প্রশাসন অনেক লোকজন গোপনে গোপনে বিএনপির সাথে যোগাযোগ করত। যেই 2014-তে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে গেল, 14 থেকে আবার সেই লোকগুলো পোল্টি মারা শুরু করলো, বিএনপির সাথে ডিস্টেন্স ক্রিয়েট করা শুরু করলো। আমি নিজে ক্লোজলি হ্যাভ সিন ইট, কারণ আমার মনে আছে যে ওই সময়টাতে অনেক লোকজন আমাদের সাথে যোগাযোগ করতো। 14-র পরে যখন দেখলাম যে কিছু মানুষ আছে যে তারা দেখতাম যে আমাদের সাথে যোগাযোগ করতে ভয় পায়, আমি তখন বিএনপি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনেক জায়গায় যাওয়া হতো, অনেকে জানতো যে এদের সাথে সম্পৃক্ত, তখন আমি আমার নিজের খুব ক্লোজলি আমি দেখেছি যে অনেক মানুষ খুব ডিস্টেন্স মেনটেন করতো। আবার 2018 নির্বাচনের আগে খেয়াল করলাম যে কিছু কিছু সরকারি কর্মকর্তারা তারা বিএনপির সাথে একটু হালকা ধরি মাছ নাচুই পানি স্টাইলে যোগাযোগ করছে। 18 নির্বাচনে যেই হারলো টোটালি যোগাযোগ বন্ধ। লাস্ট যখন এই 24-এর 7ই জানুয়ারি যখন জিতলো, এরপরে কিন্তু পুরো বাংলাদেশ বলতে গেলে পোল্টি মারছে সমস্ত কর্মকর্তারা, তারা ধরে নিয়ে গেছে 30-এর আগে মনে হয় না ক্ষমতা চেঞ্জ হবে। সো একইভাবে যদি এখন এরা যদি একটা স্মেল পায়, যদি একটা প্রেডিক্ট করতে পারে যে ইলেকশনটা এই ডিসেম্বরে হবে অ্যান্ড বিএনপি ক্ষমতা আসতেছে, তখন দেখবেন ইশরাককে কর্মকর্তারা ধরে এনে বসাবে। আপনার এখানে কোর্টের আদেশ বলেন বা ওই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিছু করতে পারবে না। সো অন্তর্বর্তীকালীন সরকারের এখন এটা বুঝতে হবে যে তাদের ফিল্ড নেই, তাদের মাঠে কর্মী নেই, তারা এখন এই জায়গাটাতে তাদের উচিত কি, তাদের উচিত এখন একটা ব্যালেন্স করা, সবার সাথে বসে অ্যালাইনমেন্ট করা। তারা যদি কম্পিটিটরস ভাবে, রাইভেল ভাবে, তখন তারা কাজ করতে পারবে না। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাক্টিংটা করতে হবে তারা সবার গার্ডিয়ান। তারা যদি এখন মানে এনসিপির একক গার্ডিয়ান হয়ে বসে তাহলে ভুল করবে। এনসিপির ওকে আমি দোষ দেবো না এখানে, কারণ এনসিপির যারা নেতা আছে তাদের তো ফান্ড নেই, টাকা পয়সা নেই, তাদের একটাই রিসোর্স। তারা যদি এই সরকারকে সাথে সুসম্পর্ক রেখে একটা ক্ষমতার ব্যবহার করে ডোমিনেটিং করে তারা যদি তাদের অবস্থানটা ক্রিয়েট করতে পারে, তারা করবে। ইন পলিটিক্স মোরাল ইমোরাল বলে কিছু নাই, বোথ আর জাস্টিফাইড। সো এখানে সে পলিটিক্সে তার সেইটা করবে। এবং বাংলাদেশের ইতিহাসে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই ক্ষমতায় থাকতে তাদের পার্টিগুলো গঠন করছে, পার্টিগুলো তারা আজকে দাঁড়িয়েছে। জাতীয় পার্টি দেখেন ক্ষমতা থাকতে দাঁড়িয়েছে, আপনি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ বাদে একটা পলিটিক্যাল পার্টি দেখেন তারা একচুয়ালি বড় কোনো একটা তৈরি করতে পারছে। কিছুটা আছে এক্সেপশন জামাত ইসলামী, সেটা তারা কেন পেরেছে? কারণ তাদের মধ্যে কিছুটা ঐক্য আছে এবং তারা তাদের মধ্যে কিছুটা শৃঙ্খলা আছে আমি মনে করি, এবং তাদের ফান্ডের অভাব নেই, এবং তাদের মধ্যে আমি ওই জায়গাটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। একইভাবে এনসিপি এখন জামাতের মতো করে তারা ফান্ড তৈরি করতে পারবে না, নিজেদের মধ্যে চাঁদা দিয়ে ব্যবসায়ী তৈরি করতে পারবে না। সো তারা কি করবে এখন? তারা চাইবে এই সরকারটা আরও বেশি দিন টিকে থাকুক এবং তারা অ্যাট দ্য সাইড বাই সাইড পলিটিক্যাল পার্টি ফর্ম করবে। আদারওয়াইজ এই মেজর মাহমুদের মতো যত স্মার্ট অফিসার জয়েন করুক, দে উইল বি আপসেট। কারণ হ্যাঁ, আমি তাকে পার্সোনালি বলে, আমি জাস্ট সরি বক্তব্য শুরুতে বলা উচিত ছিল, ইজ মানে ভেরি কী বলবো যে যথেষ্ট ভালো অফিসার এবং ব্রিলিয়ান্ট অফিসার। সো ওদের মতো এরকম ইয়াং ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড ইয়েগুলো এখানে জয়েন করছে। আমি সত্যি করে দেখে আপসেট হচ্ছি যে এই ভালো ভালো আমাদের নেতারা, তারা একটা পার্টিতে যোগ দিয়ে যদি তাদেরকে ব্যবহার করা না যায়, কাজে লাগানো না যায়, এই রিসোর্সটা নষ্ট হবে। সো এনসিপির ওই একটা জায়গা অনেক বড় থ্রেট। সো আমরা এই আলোকে আসবো, তবে তার আগে একটু মেজর মাহমুদের কাছে আরেকবার আমি যেতে চাই। একটু আপনি বলবেন যে আজকে গত 3টা নির্বাচনের কথা তিনি বললেন, মেজর রেজাউল করিম, যে 3টা নির্বাচনে সরকারি কর্মকর্তারা হচ্ছে যখনই সরকার পরিবর্তনের সম্ভাবনা তারা দেখেননি, আওয়ামী লীগের সেবাদাস হয়ে গেছেন একটা অংশ। তো এই 3টা নির্বাচনে কিভাবে করে আসলে এই অবৈধ নির্বাচনগুলো কিংবা ত্রুটিপূর্ণ নির্বাচনগুলো হয়েছিল, সেটির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আজকে একটি কমিটি করার জন্য বলেছেন। তো এটাও কি আসলে এই ইশরাকের শপথ গ্রহণ ছাড়াই মেয়র পদে বসা কিংবা নির্বাচনের সময় যে কর্মকর্তারা আসলে স্বাভাবিকভাবে দলীয় আনুগত্য প্রকাশ করেন তাদেরকে এক ধরনের ভয় দেখানো কিংবা এক ধরনেরই করার জন্য করা হচ্ছে কিনা? জি, আমি মনে করি যে আপনি শেষে যেটা বলেছেন সেটাই হয়তো বা সরকারের মুখ্য উদ্দেশ্য এখানে। বিকজ আমি যেটা মনে করছি এখন সরকার খুব আপনার নির্বাচন ফুটিংয়ে চলে গেছে অলরেডি, যেহেতু যুক্তরাজ্যে বৈঠকের পর থেকে এখন সরকারের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, আপনি দেখবেন সকল অফিসগুলোতে এখন আসলে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা চলছে। এখানে আমি প্রথমে অবজেকশন জানিয়ে আমার কথাটা আমি শুরু করছি যে আমাদের প্রথম যেই দায়িত্বটা ছিল এই সরকারের, যে হচ্ছে যে বিচারটা আপনার চাক্ষুষভাবে দেখানো যে হ্যাঁ বিচার হচ্ছে, এবং সেটা যেন প্রতিফলনটা বাস্তবে দেখতে পারে মানুষ, শুধু শুনানি না। এখন দেখেন শুনানি, বাংলাদেশের বিচারের এই শুনানির স্পেশাল কোর্টের আমাদের আইসিটি কোর্টে শুরু হওয়ার কথা প্রতিদিন সকাল 10টায়, সেটা আজকের বিচারের কার্যক্রম শুরু হয়েছে সকাল 12:30। হ্যাঁ, সো এইটা তো আসলে দিস ইজ হোয়াট ইজ আওয়ার, ইফ ইট ইজ ইন আওয়ার জিন, এটা যদি আমাদের ভিতরে থেকে থাকে, আমরা আসলে বিচার
যেটা প্রতিদিনেরটা শুরু হইতেই আপনার হচ্ছে 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, তার মানে আমি যদি ধরে রাখি এস্টিমেটেড 3 মাসের মধ্যে একটা বিচারের চাক্ষুষ কোনো কিছু জনগণ দেখতে পারবে, সেটা 3 বছরও দেখতে পারবে না। তার মানে এখানে আন্তরিকতার অভাব আছে। তো আমি সরকারকে আহ্বান জানাবো, এখানে তাদেরকে অত্যধিক আন্তরিক হইতে হবে। এখানে আইন বিভাগ, অনেকে বলে থাকে যে এখানে আইন বিভাগের কোনো দায়িত্ব নাই, এটা সেটা। আমার রাষ্ট্রের আইন সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা সেটাও তাদের দেখার দায়িত্ব আছে। সো সেই ক্ষেত্রেও তাদের দায়িত্ব আছে। আবার বিচার বিভাগ, মাননীয় মহামান্য প্রধান বিচারপতি যিনি আছেন মাননীয়, তো ওনাদেরও কিন্তু এখানে ভূমিকা আছে যে ওনার কোর্টগুলো প্রপারলি রান করছে কিনা, ওটা ওনাদের দেখার ব্যাপার আছে। বিকজ আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে চাই বিচারটা সঠিক সময়ের মধ্যে হচ্ছে এবং চাক্ষুষ। আরেকটা যেটা আছে সংস্কারের ঐকমত্য কমিশন হয়েছে, কোন কোন ব্যাপারগুলোতে সংস্কার হবে, কোনটা হবে না, সেটা আসলে আমার মনে হয় আরও বেশি ডায়ালগ প্রসেসের প্রয়োজন আছে। লাস্ট একটা টক শোতে আমি বলছিলাম যে সরকার কথা বলেছেন, আলাদা আলাদা পার্টির সাথে বসে কথা বলেছেন। ঠিক এক সপ্তাহ পরে দেখলাম হচ্ছে সর্বদলীয় একটা মিটিং কল করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এরকম সর্বদলীয় মিটিংগুলো দরকার পড়লে আরও প্রতি সপ্তাহে 2-3টা করে করতে হবে। বিকজ এই সরকারের কাজটাই তো হচ্ছে যেন বিচার, সংস্কার এবং হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারেন। এখন তারা যদি রাষ্ট্রের অন্যান্য কার্যক্রম নিয়ে বেশি ব্যস্ত থাকেন, কোথায় কি উদ্বোধন হবে বা কোনো কিছু, সেটার চাইতে তাদের দিকে নজরটা আবার রিফোকাস করা উচিত বলে আমি মনে করি। এখন আজকের যেটা কমিটিটা গঠন করেছে, আমি মনে করি যে এটা হয়তো একটা সিগন্যাল দেওয়ার জন্য যারা কর্মকর্তা আছেন যে তারা ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে তারাও এরকম আপনার তদন্তের আওতাধীন হবে। কিন্তু এখানে জিনিসটা খুবই দেখেন স্পষ্ট যে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু আসলে পাওয়ার সোর্সটা খুব ভালোভাবে খুঁজি এবং সেদিকেই ঝুঁকে যাই। এটাই স্বভাব সুলভ হওয়ার কথা, সব অবশ্য তাই হয়। এখন আমি যখন দেখছি যে একটা স্পেসিফিক দল আপনার গ্রাউন্ডে তাদের সমর্থন বেশি, নিঃসন্দেহে বিএনপির সমর্থন বেশি, এবং তারা যদি আপনার ফেয়ার ইলেকশন হলে অফকোর্স তারা বর্তমান সময়ে এই মুহূর্তে তারা সরকার গঠন করার মতো তারা আছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন বলেন আর অন্যান্য অঙ্গ সংস্থাগুলো বলেন আমাদের সরকারের সবাই কিন্তু আলটিমেটলি বিএনপি দিকে ঝুঁকে যাবে। স্যারও একটু আগে যেটা বলেছেন, আমার মনে হয় যে এরকম তদন্ত কমিটির চাইতে বেশি যেটা দরকার, সরকারকে একটা রূপরেখা বের করতে হবে যে লেভেল প্লেইং ফিল্ডটা ওনারা কিভাবে প্রিপেয়ার করবে, এবং সেটার একটা টেস্টামেন্ট হিসেবে তাদের করা উচিত হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে করে, ওনার যে নির্বাচন কমিশন আছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ইয়াতে অধীনে, উনি দেখতে পারলেন যে নির্বাচন কমিশন আসলে প্রপারলি ওয়ার্ক করছে কিনা। স্থানীয় সরকার নির্বাচন হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখতে পাচ্ছে আসলে ওনার নির্বাচনগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। সেইখান থেকে কিন্তু আমাদের ফিড গ্যাপ অ্যানালিসিস করে যে গ্যাপগুলো আছে সেটার উপর ওয়ার্কআউট করে সরকার কিন্তু সুন্দর একটা জাতীয় নির্বাচন দিতে পারে। কিন্তু এটার জন্য তো আসলে সবার কিন্তু একটা কি বলবো এটাকে, সম্মতি বা আন্তরিকতা খুব বেশি জরুরি। এখন সেই জরুরি আমি তো চাইবই, আমি যদি বিএনপি হয় আমি তো চাইবই সেটা না হোক। এখন সরকারের কিন্তু এখানে প্রাইম রেসপন্সিবিলিটি টু সিট উইথ বিএনপি, ওনাদেরকে ডাকতে হবে টেবিলে, সাথে সাথে অন্যান্য দলগুলো যারা আছে তাদেরকেও ডাকতে হবে, সবাইকে ডেকে তাদেরকে এটার করলে কি বেটারগুলো হচ্ছে, কি ভালো হবে সেটা বুঝিয়ে, ইভেন এটার যে আউটকামগুলো হচ্ছে সেগুলো জনগণকেও জানাতে হবে যে কোন দল কি চাচ্ছে না চাচ্ছে। এখন আমি চাচ্ছি চেয়ারে বসে যাব সরাসরি, আমি চাচ্ছি যে অবৈধ নির্বাচনে যে আমি মেয়র হয়েছিলাম, যে নির্বাচনের ধারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2020 সালে বলেছেন যে এটা একটা স্বৈরাচারী আইন হয়েছে, নির্বাচনের আইন, সেই নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে সেটার আমি একজন মেয়র হিসেবে দাবি করে আমি যে চেয়ারে বসে যাচ্ছি। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে হয় ইগো, আদারওয়াইজ সরকারকে প্রেসারে রাখা যেন তারা অন্য কোনো কিছু চিন্তা করতে না পারে, শুধুমাত্র জাতীয় নির্বাচনের কথাই যেন তারা চিন্তা করে। আবার আরেকটা হতে পারে বিএনপির মধ্যে দুইটা ভাগ এবং একটা ভাগ চাচ্ছে হচ্ছে আপনার স্থানীয় নির্বাচন আগে হোক। কিন্তু আমি এবার ঈদের সময় যখন আসলে স্থানীয় জনগণের সাথে কথা বলেছি বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাউন্ড লেভেলে, তাদের কাছে যখন বলেছি যে আমরা নতুন দল, আমরা এরকম আপনাদের জন্য এই স্বপ্নগুলো, আমাদের স্বপ্নের কথাগুলো যখন বলেছি, তাদের ম্যাক্সিমাম 90% উত্তর ছিল হচ্ছে সবাই এসে তো একই কথা বলে। এটা মানে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হয়েছে, আমি মনে করি যথেষ্ট পরিমাণে আমাদের এখন এক্সারসাইজ হচ্ছে, গ্রাউন্ড এক্সারসাইজগুলো আমাদের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে আপনি দেখেছেন হাসনাদ এবং সার্জিস, তাসনিম জারা সহ সবাই গিয়েছিলেন। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম মোহাম্মদপুরে ছোট একটা প্রোগ্রাম করেছেন। আমরা যারা স্থানীয় রাজনীতির সাথে যুক্ত আছি তারা আমাদের ইউনিটগুলো গোছাচ্ছি, অর্থাৎ জেলা কমিটি, উপজেলা কমিটি সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত চলে যাবে। যেমন আমার এলাকাতে আপনার ওয়ার্ড পর্যন্ত পার্টি অফিস হয়ে গেছে। আপনি একটা প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলেন যে বিএনপি নির্বাচনকে মানে জাতীয় নির্বাচনকে মুখ্য রাখার জন্য এরকম একটা কাজ করছেন কি নিষ্টাকের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, আপনি এর আগেও বলছিলেন যে ডায়ালগটা যেন কেন সরকার বিএনপির সাথে ভালোভাবে করছে না। দেখুন কয়েকদিন আগেই কিন্তু লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে আসলেন প্রধান উপদেষ্টা, এবং সেখানে প্রায় 1 ঘন্টা
মতো তারা একান্ত বৈঠকও করেছেন। এরপরও বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু থেমে যাননি। তাহলে আসলে সরকার কি আলোচনা করে এগুলো বন্ধ করার কোনো সুযোগ আছে? না, আপনি দেখেন, আমি এটাই কিংবা বললাম। ইশরাক হোসেন কি তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়েই এরকম একটা কাজ করছেন? এটা স্পষ্ট, তো আমি আপনাকে সেটাই বারবার বলছি যে আমার কাছে যেটা মনে হয়েছে, এই টপ লেভেল ডেকোরামের মিটিং হওয়ার পরে যখন ইশরাক আহমেদ চেয়ার নিয়ে এরকম করছেন, তার মানে হচ্ছে বিএনপিতে স্পষ্টত দুইটা ভাগ আছে। এটা যারা আসলে জাস্ট একটু খোলা চোখে যদি দেখা যায়, অ্যানালিসিস করা যায়, আপনি স্পষ্টত এটা বুঝতে পারবেন। বিকজ এই আন্দোলনটা কিছুদিন আগে যখন ছিল, তখন আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এটা মাঠ দখলের আন্দোলন ছিল, এবং ছাত্র উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা আছে, যারা বিএনপির সম্ভাবনা ছিল না অথবা কথা শুনছিল না প্রপারলি, তাদের কাছে মনে হয়েছে যে তাদের ফেভারে নাই, তাদেরকে একটা চাপে রাখার জন্য একটা আন্দোলন ছিল। কিন্তু পরবর্তীতে যখন দলের টপ লিডারশিপের মাধ্যমে তারা যখন এটাকে স্তীমিত করলো এবং অনেক দলের সাথে বৈঠক করলেন, আলাদা আলাদাভাবে তখন কথা বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা, তখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, এটা এখন মিটিগেট হয়েছে। কিন্তু এখন এই বৈঠকে, লন্ডনের বৈঠকের পরে যে কাজটা হয়েছে, এটাতে স্পষ্টত বোঝা যায় যে বিএনপির মধ্যে বিভাজন আছে। আরেকটা জিনিস আমি এখানে জাস্ট অন রেকর্ড এটা বলতে চাই, আমার দেয়া ট্যাক্সের টাকায়, জনগণের দেয়া ট্যাক্সের 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করে আপনি শুধুমাত্র একজন অন্য একটা বড় দলের নেতার সাথে আপনি যুক্তরাজ্যে যে কথা বলছেন, জনাব তারেক রহমান, উনি আধুনিক নেতা, উনি তো স্কাইপিতে ওনার নেতাবৃন্দর সাথে, নেতৃবৃন্দর সাথে কিন্তু কন্টিনিউয়াসলি উনি কিন্তু মিটিং করছেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু পারতেন যে সেই আন্তরিক মিটিংটাও যদি হয়ে থাকে একটা রুমের মধ্যে, তারা নিজেরাই করতে পারতেন। এটা না করে এই বড় বহর নিয়ে শুধুমাত্র এই মিটিং এর উদ্দেশ্যে যদি উনি ওইখানে যেয়ে থাকেন, শুধুমাত্র মিটিং এর কথা বলছেন, আমি বলছি আপনাকে, সরকার বলছে কিন্তু যে আমরা ওইখানে যে টাকাগুলো ছিল, যেগুলো পাচার হওয়া টাকা, সেগুলো ফেরত নিয়ে আসবো। সেটার আপনি পেপার চেক করে দেখেন বা দৈনিকগুলো চেক করে দেখেন যে সেখানে সেই নিউজগুলো কতটুকু ফলো হয়েছে। ইভেন আমার একটা স্টেটের প্রধান আরেকটা স্টেটে যাচ্ছে অ্যাজ এ রয়্যাল গেস্ট, আমার ওই দেশের প্রধানমন্ত্রী তখন অ্যাবসেন্ট। তার মানে সরকারের যারা এটা প্ল্যান করেছে, তারা চরম মাত্রার এখানে কোনো ধরনের কমিউনিকেশন অথবা কোঅর্ডিনেশনটা প্রপারলি করে নাই। সো তখন এটাই ইঙ্গিত দেয়, তার মানে হচ্ছে ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি এটা প্রপার কোঅর্ডিনেশন না হয়ে থাকে, তার মানে এই মিটিংটা হয়েছে বা এই যাত্রাটা হয়েছে অন্য কোনো পারপাসে। সো দ্য পারপাস কোনটা হয়েছে তার মানে যেটা আমাদের মিডিয়াতে সবচেয়ে বড় হেডলাইন হয়েছে, এবং সেটা হচ্ছে এই বৈঠক। আমি বৈঠককে আমি অন্তর থেকে সাধুবাদ জানাই। এটা খুবই জরুরি ছিল এই বৈঠকটা, যাতে দেশের স্থিতিশীলতাটা সবার আগে, রাইট, আমরা পরে না রাজনীতিতে যাব, কিন্তু এই বৈঠকটা হইতে পারতো স্কাইপে অথবা অন্য কোনো মাধ্যমে, ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল না। জি জনাব মাহমুদ, আপনার কাছে আবার আসবো। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, আপনার কাছে একটু জানতে চাই, আপনি খানিক আগে বলছিলেন যে এনসিপি যদি সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে গড়ে ওঠে, কিংবা এনসিপির উপর সরকার যদি একটা আলাদা নজর থাকে, তাহলে এটা খুব ভালো কিছু হবে না। একই সাথে আমরা কিন্তু দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে বৈঠক করে আসার পর প্রধান উপদেষ্টা এনসিপি কিন্তু সরকারের বিরুদ্ধে বেশ সরব হয়ে উঠেছে, এবং তারা সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার ব্যাপারেও তারা প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন, কথা বলছেন। এটা কি আসলে কৌশল নাকি বাস্তবতা? এটা আমার কাছে বরং মনে হচ্ছে এটা কৌশল। কারণ হচ্ছে এনসিপি এই মুহূর্তে তাদের যে রোল, আপনার সরকারের কিন্তু মেইন পিভটিং রোলটা হচ্ছে এনসিপির দ্বারাই পরিচালিত। কিভাবে? এনসিপির এখানে এখন পর্যন্ত এখানে মাহফুজ এখানে আছে, এখন পর্যন্ত এখানে আসিফ আছে, এবং আমরা এনসিপি না, তারা কিন্তু তাদের বন্ধু বান্ধব আর কি, বন্ধু বান্ধব না হোক, তারা অ্যাকচুয়ালি কিছু কথা হচ্ছে যে প্রমাণ প্রয়োজন হয় না, আপনি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। সো এখানে কিছুদিন আগে তো একটা কফি শপে সে মাস্ক পরে মিটিং করতে গিয়েছে। এখন যদি সে ওপেনলি, হ্যাঁ আমি আমার সহপাঠীদেরকে আমি মনে পড়লো আমি দেখা করলাম, ওপেনলি করতে পারি। আপনি যখন লুকোচুরি করবেন, দ্যাট ইন্ডিকেট সামথিং। সো এখানে সাসপিশনটা এটা ক্রিয়েট করছে কিন্তু আসিফের ওই কাজটার কারণেই। সো তার মানে হয়তো ওই একটা আমরা দেখতে পেয়েছি, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এনসিপি এখনও তাদের প্রভাবটা এই সরকারের প্রতি আছে, এবং আমি মনে করি সরকারের জন্য দুইটা স্টেক হোল্ডার থ্রেট ছিল এই লন্ডন যাওয়ার পূর্বে। একটা স্টেক হোল্ডার ছিল বাংলাদেশ আর্মিকে নিয়ে তারা অনেক নেতিবাচক একটা ভূমিকা ছিল, যেটা আমরা বিভিন্ন অ্যাকশন রিয়াকশন, আমরা অ্যাটিটিউড জেস্টার পোস্টার আমরা দেখতে পাই। আরেকটা ছিল বিএনপি, কারণ দুইটা প্রতিষ্ঠানই মূলত ইলেকশন তাড়াতাড়ি চাচ্ছিল, যেটা বিভিন্ন আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তথা আমাদের সামরিক বাহিনী, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সো এই দুটো দলের মধ্য থেকে যখন একটা সাইডকে আপনি ম্যানেজ করে ফেললেন বা একটু মিটিগেট করে আপনি এটাকে নমনীয় করলেন, তখন অটোমেটিক্যালি আরেকটা সাইড আর্মি এখানে তার রোলটা অটোমেটিক্যালি কিন্তু একটু সাইলেন্ট হয়ে যাবে।
কারণ এখানে তো আর্মি তো আগবাড়ে বলতে আসবে না আমি আগে নির্বাচন, কারণ তার পয়েন্ট ছিল, আর্মির পয়েন্ট ছিল এখানে তার ট্রেনিং নিয়ে, তার প্রশিক্ষণ কাজে বাধা হচ্ছে, সে দীর্ঘদিন মাঠে রাখতে পারবে না। সো এখন ওই ইস্যুটা নিয়ে আর্মি বারবার তো এটা নিয়ে সামনে আসবে না। সরকারও, আর্মি তো সরকারি একটা প্রতিষ্ঠান। সো এখানে ওপেনলি এখানে বিএনপি এটা নিয়ে সবচেয়ে বেশি আন্দোলনের মুখর ছিল। সো সেই বিএনপিকে যদি তারা এখানে ম্যানেজ করতে পারে, এটা অন্তর্বর্তীকালীন সরকার তথা এনসিপির সাফল্য। কেন? কারণ এই মুহূর্তে এনসিপি সবচেয়ে বেশি ডোমিনেটিং রোলে আছে এই সরকারের প্রতি। কারণ এই সরকার, আপনি যতগুলো জায়গায় ইশরাক থেকে শুরু করে যত কেসগুলো দেখবেন বিভিন্ন জেলা পর্যায়ে, ডিভিশন পর্যায়ে, বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত সমস্ত পদায়নগুলা, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, হ্যাঁ, সবগুলো জায়গায় বড় বড় গুরুতর সিদ্ধান্তগুলো কিন্তু মূলত দেখবেন যে এনসিপির দাবি অনুযায়ী এই সরকার মেনেছে। এই সরকার বিএনপি তথা অন্য কোনো পলিটিক্যাল পার্টির কয়টা দাবি মেনেছে? অনেক দাবি ছিল। সংস্কারের কথা, যে মাহমুদ যে একটা কথা বলেছে সংস্কার বিষয়টা, এখানে অ্যাকচুয়ালি দেখেন 9টা মাস পার হয়েছে, আপনি কি সংস্কার করেছেন? আপনি একটা সংস্কার করতে পারেননি। আপনার সবচেয়ে বড় একটা বিষয় কি, আপনাকে জনগণ অনেক সময় দিত যদি আপনি কিছু কাজ দেখাতে পারতেন, কিছু স্যাম্পল। এখন পর্যন্ত এই সরকারের আমলে আপনি খেয়াল করে দেখেন যে কিছু কিছু দুদকের মতো জায়গা এখন পর্যন্ত এটাকে আমি রিপেয়ার করতে পারি নাই, কিছুই আমার এখানে হয়নি। দুদক সেই আওয়ামী লীগের সময় থেকে শুরু করে এখনকার সময় কি পরিবর্তন করছেন? দুদকের চেয়ারম্যান চলে গেছে, কমিশনার চলে গেছে, আর কি? দুদক কি চেয়ারম্যান কমিশনাররা কি চালায়? আর তো কোথাও পরিবর্তন হয়। যেই ডাইরেক্টর, যে ডিজি, ডাইরেক্টর জেনারেল তারাই আছে। দুদকের প্রত্যেকটা পজিশনের ওই একই লোকগুলো আছে। একটা এন্টি করাপশন ডিপার্টমেন্ট, যেই জায়গাটা আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো ছিল, যে এন্টি করাপশন ডিপার্টমেন্টটা আপনার আওয়ামী লীগ সরকার আমলে সমস্ত বিরোধী দলকে আপনার দমন পীড়ন, এবং চিফ অ্যাডভাইজার নিজেও এটার ভিকটিম ছিলেন, সবাই এটার দ্বারা প্রেস ছিল। তো সেই কর্মকর্তারা তারা কিন্তু এখনও ওখানে আছে। আপনি আজকে দুদকের কমিশনার হিসেবে গেলেন, আমি ওখানে গেলাম, আমি কি করব? দুদকের সম্পর্কে অনেকে ধারণাই নেই। দুদকে একটা কিন্তু ফাইল, দুদক আইন অনুযায়ী যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু কমিশনারদের নির্দেশের বাইরে কোনো আপনাকে মামলা তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তদন্ত করতে পারবেন না, এমনকি মামলাটা এখানে নিয়ে একটা কথা কাজও শুরু করতে এখানে একটা পারবেন কথা না। বলি, এখানে শুভঙ্করের ফাঁকিটা আছে। দুদকে আপনি একটা ফাইল, একটা কেস উঠলো, যখন আপনার একজন আইও ইনভেস্টিগেশন অফিসার যখন ফাইলটাকে উপস্থাপন করবেন, উপস্থাপন করার পর যদি কোনো মেজর পরিবর্তন, যেমন ধরেন ওইটাকে বললো যে, আমি সে বছরটা একটা উদাহরণ দিই, যে যেই ব্যক্তি ফাইলটা উপস্থাপন করছে এই ফাইলটা এটা ইনভ্যালিড, এটাকে বাতিল করতে হবে, এটার জন্য কিন্তু কমিশন বসতে হয়। রাইট, আপনি এটা কমিশন বসতে হয়, তার মানে কি কমিশন বসলো কি জন্য? ওই ফাইলটার কারণে। ফাইলটা কে প্রস্তুত করছে? একজন উপস্থাপনকারী, ডাইরেক্টর না, একজন ডিডি। না কিন্তু আপনি যে কারো বিরুদ্ধে তদন্ত করবেন কিংবা একটা মামলা প্রসিড করবেন কিনা সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আসলে কমিশনারদের একটা প্রথম নির্দেশনা লাগবে। এই বিষয়টা সামান্য একটা ইম্প্যাক্ট বহন করে, দ্যাট ইজ দেয়ার। বাট আপনার সম্পর্কে আমি দুদকে একটা কমপ্লেইন দিলাম, এই কমপ্লেইনটা আমলে যা সরাসরি কি কমিশনার ফাইলটা ওপেন করবে? চিঠিটা করবে না। এই চিঠিটা স্ক্রুটিনি হবে, হতে হতে তারপরে তার কাছে যাবে, গ্রহণ হবে না হবে এটা কিন্তু নিচের লেভেলে হচ্ছে। আবার কেউ একটা চিঠি দিল, এটা আপনি ইগনোর করবেন, ইগনোর করে ফেলে দিলেন, কমিশনের এত সুযোগ নাই এটা চেক করার। সো দুদকে একজন এডির হিউজ পাওয়ার, একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, দুদকের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আপনার লাইফ হেল্প করে দিতে পারবে। সে একটা জেলার এসপি অতটা আপনাকে যন্ত্রণা করতে পারবে না, যেটা একজন এডি পারবে। সো এখানে এডি আছে, ডিডি আছে, এডিশনাল ডাইরেক্টর আছে, এখানে ডাইরেক্টর আছে, ডাইরেক্টর জেনারেল আছে। এই যে পুরো কাঠামোটা, এই কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। হয়তো দুদকে কিছু ভালো কিছু কর্মকর্তা থাকার কারণে আপনি অনেক বড় কোনো অঘটন দেখতে পাচ্ছেন না। আদারওয়াইজ আমি তো ধারণা করছিলাম যে অনেক অঘটন দেখাতে। আপনি খেয়াল করে দেখেন, এখানে যত বড় বড় ব্যক্তিগুলোর নামে মামলা হয়েছে সবগুলো দেখবেন আপনাদের মিডিয়ার কারণে। মিডিয়া একটা নিউজ করেছে, দুদকে মামলা হয়েছে। মিডিয়া একটা খবর তৈরি করেছে, এটা নিয়ে একটা পেপারে লেখালেখি হয়েছে, ফেসবুকে জুলকারনাইন সাইর একটা পোস্ট দিয়েছে, ওই পিনাকি একটা কথা বলেছে, ইলিয়াস একটা কথা বলেছে, দুদকে মামলা হয়েছে। এছাড়া দুদকের কি ভূমিকা আছে বলেন? না, সেটা আসলে আমাদেরকে আরো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। ইটস নট অনলি দুদক, আপনার নির্বাচন কমিশন কি সংস্কার হয়েছে? তারপরে আমি দুদক বাদ দিলাম, পুলিশ ডিপার্টমেন্টে কি সংস্কার করেছেন আপনি? কিছুই করেন নাই। পুলিশও বাদ দিলাম। আপনার শিক্ষা ক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? কিচ্ছু হয়নি। আপনাকে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের খুব দ্রুত বেসিস করতে হবে, যেগুলো আমরা খুব দ্রুত করতে পারি। যেমন ধরুন সংবিধান সংশোধন, এটা লং টার্ম টাইম লাগে, এটা আপনি তাড়াহুড়া করে পারবেন না। কিছু কিছু কাজ আছে যেটা করতে আপনার 15 দিন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সময় শেষ হয়ে আসছে, জনাব রেজাউল করিম। আরেকটা বিষয় একটু বলবো যে আজকে যে সচিবালয়ে আবার সরকারি কর্মকর্তারা মুভমেন্টে নামলেন, আইন উপদেষ্টা আজকে দাবি করলেন যে তিনি আসলে আইনটি যখন করা হয় দেশে ছিলেন এবং আইনটি তিনি ভালোভাবে দেখেননি, আইনটি অপপ্রয়োগের সুযোগ থাকলেও থাকতে পারে বলে তিনি আসলে বলেছেন এবং সেটি বিবেচনা করবেন। একটু
আপনার কাছে জনাব আব্দুল্লাহ আল মাহমুদ জানতে চাই, এই যে সচিবালয়ে যে কর্মীরা আন্দোলন করছেন এবং সরকার একটি গেজেট পাশ করে দিল, আইন উপদেষ্টা নিজে বলছেন তিনি সেটি ভালোভাবে দেখেননি কিংবা তিনি তখন দেশে ছিলেন না, এই সরকার কি আসলে সবগুলো জায়গায় যেটি তিনি বলছিলেন সঠিকভাবে কাজ করতে পারছে? মানে এটা অনেকটা রাতের আধারে ভোটের মতো। আইন উপদেষ্টা দেশে নেই, একটা গ্যাজেট পাস হয়ে গেছে যেটাতে টোটালি ইম্প্যাক্টেড বাই ল। সো আমি তো বলবো এটা আসলে প্রথমত আইন উপদেষ্টা মহোদয়ের ওনার এটা দায়িত্ব নিতে হবে যে অ্যাজ এ পার্ট অফ জবাবদিহিতা, যে এটা ওনার একটা ফেলিওর এরকম একটা গ্যাজেট যদি পাস হয়ে থাকে। এখন আমি যে কোনো একটা আইন করতে হলে কিভাবে আইন করার নিয়ম আমাদের দেশে হচ্ছে আপনার যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তারা থাকবে, সরকারের অংশ থাকবে এবং সুধী সমাজের সাথে কথা বলে দেন হচ্ছে আইন আসে। সো এইখানে সুধী সমাজ কিন্তু হচ্ছে যারা হচ্ছে এটাতে সরাসরি ইম্প্যাক্টেড, অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী। আমরা কি তাদের কনসেনসাস অথবা তাদের সাথে কি আমরা কোনো ফোকাস গ্রুপ ডিসকাশন কি করেছি কিনা? করি নাই। আমাদের কাছে যে তথ্য আছে ওনারা করে না এটা। এখন ওনাদের কাছে মনে হলো যে হঠাৎ করে যে কোনো একটা কারণ দর্শানো ছাড়া কোনো একটা কর্মচারী বা কর্মকর্তাকে ওনারা বহিষ্কার করে দিতে পারবে, এটা তো মানে স্বৈরাচারের একটা বড় লক্ষণ। আমি একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা হিসেবে স্যার আছেন, স্যার আমার সাথে একমত হবেন। এটা জি, এটা হচ্ছে ওনাদের রাইট আছে যে এটা ওনাদের সেলফ ডিফেন্সের জন্য ওটা বাদ গেছে। আচ্ছা, 9 মাসে আসলে কোনো সংস্কার হয়নি, স্যারের সাথে এটার সাথে আমি একটা একমত। বাট শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তনটা, এটার একটা বড় পরিবর্তন হয়েছে শিক্ষাক্ষেত্রে। সেটা হচ্ছে আওয়ামী লীগের যত সভাপতি ছিল স্কুলের সব চেঞ্জ হয়ে এখন বিএনপি হয়েছে। এটা একটা বড় পরিবর্তন হয়েছে। বাট আসলে মানবিক দিক থেকে ভালো সরকারি কর্মকর্তা, আমি আপনাকে যেটা বলছি আর কি, আমি আসলে জাস্ট আমি বোঝানোর জন্য রূপক অর্থে স্যার আপনি বুঝতে পেরেছেন আসলে আমি কি বোঝাতে চেয়েছি। আদতে আসলে কোনো ধরনের পরিবর্তন হয় না। এখন নির্বাচন কমিশনের যেই নির্বাচন কমিশনটা গড়ে উঠেছে 2020 সালের অবৈধ আইনের মাধ্যমে, সেই নির্বাচন কমিশনের কোনো সংস্কারের কোনো রকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সো এরকম নির্বাচন কমিশনের সাথে তো আমরা আন্ডারে তো আমরা নির্বাচনে যেতে পারি না। ফেব্রুয়ারি থেকে নির্বাচনের ব্যাপারে আপনাদের কি রিজার্ভেশন আছে? না, অফকোর্স নট। আমরা আগেও বলেছি, আমি আমার ফেসবুক পোস্টে নিজেও বলেছি যে যদি নভেম্বরেও নির্বাচন হয় আই হ্যাভ নো ইস্যুস। বাট আগের যে প্রিরিকুইজিটগুলো আছে আমাদের বিচার এবং সংস্কারের দৃশ্যমান, সেটা হওয়া উচিত। এখন নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আসলে সরকারকে ইমিডিয়েটলি এটা ফোকাস করা উচিত এবং আমি স্পষ্টভাবে মনে করি তার এবং সেই আইনটা পরিবর্তনের মাধ্যমে সেটার যাচাই বাছাই করার জন্য এবং তাদের প্রস্তুতি অথবা সক্ষমতা দেখার জন্য স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত এবং এটা ইশরাক হোসেন খুশি হবে। অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এবং মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম। আপনাদের আলোচনার মধ্যে একটা বিষয় অন্তত ফুটে এসেছে যে যেভাবেই হোক বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা স্থিতিশীল রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই আসলে এই বিষয়টি নিশ্চিত করা যায় বলে আপনারাও মনে করছেন। সেই জায়গা থেকে আমাদেরও প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব যেভাবেই হোক এই যে অস্থিরতা কিংবা অচল অবস্থা আছে এটি কাটিয়ে আমরা একটা সত্যিকারের সোনার বাংলাদেশ যেটি আমরা প্রত্যাশা করছি সেরকম একটি বাংলাদেশের দেখার পাবো আমরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।